হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পার্ট 2 নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো সকালবেলা উঠে আমরা ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে বের হয়ে টমটম নিলাম। আমি, আলু, তারপর হচ্ছে টুইন, ভাগ্নি, দিদি, আমরা একসাথে ছিলাম। আর বাকিরা বাবা, মা, বড়দাদা, বৌদির মা বাবা। তো আজকে আমরা যাব আলিয়াত মন্দিরে। বাংলাদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই কক্সবাজারের একটি উপজেলা হচ্ছে মহেশখালী। আর এই মহেশখালীতে অবস্থিত আমাদের আদিনাথ মন্দির। মহেশখালীর নামকরণ হয় মহেশ্বর থেকে, আর মহেশ্বর হচ্ছে শিবের আরেকটি নাম। আর আদিনাথ মন্দিরটা কিন্তু শিব ঠাকুরেরই মন্দির। তো আমাদের আদিনাথ মন্দিরে যাওয়ার জন্য 6 নম্বর ঘাটে যেতে হবে। আমরা 6 নম্বর ঘাটে গেলাম, তারপরে ট্রলারের জন্য টিকিট সংগ্রহ করলাম, কারণ হচ্ছে স্পিড বোটের যে টিকিটটা সেটা হচ্ছে যে শেষ, মানে অ্যাভেলেবেল ছিল না তখন। তার জন্য আমাদের ট্রলার নিতে হলো। আর ট্রলার ফিল আপ হতেই ট্রলার ছেড়ে দিল, মানে সাম্পানও বলা যায়, ট্রলারও বলা যায়। তো আমরা চললাম আদিনাথের উদ্দেশ্যে, মানে মহেশখালী। প্রকৃতি কি সুন্দর, তাই না? দেখলে মন জুড়িয়ে যায়। তো মনে মনে গান করতেছিলাম, বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণীর সুর। আমি একবার দেখি, বারবার দেখি বাংলা। প্রকৃতি দেখতে দেখতে চলে আসলাম মহেশখালীতে। মহেশখালীর যে ঘাট আছে সেটা হচ্ছে সেটা যাওয়ার জন্য একটা বাঁশের সাঁকো দেওয়া হয়। তো সাঁকোটা দিয়ে আমরা পার হলাম মন্দিরে যাওয়ার জন্য। তো ওখান থেকে মন্দির বেশি দূরে না ঘাট থেকে। তাও আমরা টমটম নিলাম, টমটম নিয়ে পৌঁছালাম মন্দিরে গিয়ে দেখলাম অনেক মানুষ। তারপর হচ্ছে মন্দিরে আমরা পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রী খুঁজতেছিলাম, মানে পুজোর থালা, ফুল, আগরবাতি, মোমবাতি, এইসব। তো দেখলাম তারা খুব সুন্দর করে সাজিয়ে রাখছিল থালাগুলো। তো আমাদের খুব সুন্দর একটা ওই দোকানে গেলাম। তারপর সব থেকে সুন্দর যে থালিটা ছিল সেটা নিলাম। আইসক্রিমগুলো আমাদের তাকিয়ে ছিল, কিছু করার ছিল না, কারণ হচ্ছে আমি উপোস ছিলাম, মানে আমরা সবাই উপোস ছিলাম, কিছু খাইনি। কারণ এর আগে আর কখনো এই মন্দিরে আসা হয় নাই, যদিও কক্সবাজারে অনেকবার গেছি, বাট এই মন্দিরে প্রথম আসলাম। তো মন্দিরটা সুন্দর ছিল অনেক। মন্দির সিঁড়ি বেয়ে উঠলাম সবাই, তারপর মন্দির যাচ্ছিলাম। তো মন্দির ঢুকতেই চোখে পড়লো মন্দিরের গেটটা, খুব সুন্দর মন্দির গেটটা। তো মন্দিরে হাঁটি পা করে ঢুকলাম। পুরাতন পাথরের দরজাটা সামনে দেখলাম, ধরলাম, আর ভাবতেছিলাম যে আগের মানুষগুলো কত কষ্ট করতো, তাই না? মানে এখন হচ্ছে যে কাঠের দরজাগুলো ধাক্কা দিয়ে খুলে যাচ্ছে, তখন পাথরের দরজা ঠেলে 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 মনে হয় খুলতো। তো দেখলাম, দেখার পরে পুজো দিব মন্দিরে। তো গেলাম মন্দিরের সামনে, তারপর পুজো স্লিপ কেটে পুজো দিয়ে আসলাম ঠাকুরকে। তারপর প্রণাম করলাম, প্রণাম করে চারপাশটা ঘুরে দেখতেছিলাম। এখানে অনেক মন্দিরই আছে, দুর্গা মন্দির, আদিনাথ মন্দির, ভৈরব মন্দির, শনি মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। এবার আসবো আসল কথায়, সেটা হচ্ছে আদিনাথ মন্দির। এটা কিভাবে এত বিখ্যাত হয়ে ওঠে, তার পেছনের কাহিনী। তো শুরু করা যাক। তো রামায়ণে বর্ণিত আছে যে ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধ হয়। যুদ্ধে রামকে পরাজিত করার জন্য শিবের উপাসনা শুরু করেন। তো শিব বর দিলেন তাকে, কৈলাস থেকে শিবরূপী শিবলিঙ্গ মাথায় করে তাকে নিয়ে আসতে হবে, তবে কোথাও রাখা যাবে না। যেখানে রাখবে সেখানে হচ্ছে শিব স্থাপিত হয়ে যাবে। তো কথা মতো সে চললো। হাঁটতে হাঁটতে সে প্রকৃতির ডাকে সাড়া দিল। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার সময় সে নিরুপায় হয়ে হচ্ছে শিবকে মাথা থেকে নামিয়ে নিচে রাখে মাটিতে।
মানে রাখার পরে সেই প্রকৃতির ডাক যখন সারিয়ে আসে তখন সে শিবলিঙ্গটি যখন তুলতে যায় তখন সেটা কিন্তু আর উঠে না, কারণ হচ্ছে সত্যতেই ছিল যে কোথাও রাখা যাবে না, রাখা মাত্রই সেটা স্থাপিত হয়ে যাবে। তো এরপরে হচ্ছে এই শিবলিঙ্গটা ওখানে স্থাপিত হয়। তারপর মহেশখালীর এক মুসলিমের হাতে এই মন্দিরের হচ্ছে সূচনা শুরু হয় আর কি পুজোর। সেটা হচ্ছে ওনার নাম হচ্ছে নূর মোহাম্মদ সিকদার। তিনি তার গোয়ালঘরের এক গুদেল গাভীকে খেয়াল করলেন সে তার আগের মতো দুধ দিচ্ছে না। রাতের গভীরে গরুটিকে অনুসরণ করে দেখলেন মৈনাক পাহাড়, মানে যেই পাহাড়ে আরিয়াত মণিটা আছে সেটা হচ্ছে মৈনাক পাহাড়। একটি শিলায় গাভী দাঁড়িয়ে তার বাট থেকে দুধ দিচ্ছে। এই দৃশ্য দেখার পর তিনি গাভীটিকে নিয়ে এসে খুঁটির সাথে শক্ত করে বেঁধে রাখলেন। তিনি রাতে স্বপ্ন দেখলেন দুধ দেওয়া স্থানটিতে একটি মন্দির করতে এবং শিবের পূজা করার জন্য হিন্দু জমিদারের দৃষ্টি আকর্ষণ করতে, কারণ তিনি তো পুজো দিতে পারবেন না। পরে তৎকালীন জমিদার মন্দির স্থাপন করেন এবং ধীরে ধীরে তা শিবতীর্থে প্রকাশিত হতে থাকে। আর এর পাশে আরেকটা মন্দির আছে, সেটা হচ্ছে যে দুর্গা মন্দির। সেটার একটা কাহিনী আছে। সেটা হচ্ছে এই মন্দিরে যাতায়াত করতো নাগা সন্ন্যাসী নামে একজন লোক। তো তিনি স্বপ্নে আদেশ পান যে একটা অষ্টভুজার প্রতিমা এখানে নিয়ে আসতে হবে। তো তিনি নিরুপায় হয়ে 1612 সালে নেপাল রাজবাড়ি থেকে এই মন্দিরটা হচ্ছে চুরি করেন, অষ্টভুজা প্রতিমাটা। তো চুরি করে আসার সময় সে ধরা পড়ে এবং তার জেলে যখন তাকে নিয়ে যায় তখন সে ভাবতে থাকে যে সে কি করবে। তো তখন তিনি স্বপ্নে আবার আদেশ পান যে বিচারককে যেই প্রশ্ন করুক না কেন সেই যেন তার উত্তরটা দিয়ে দেয়। তো তাকে প্রশ্ন করা হলো যে দুর্গা প্রতিমা মূর্তিটা আসলে কি কালার, মানে কী রঙের। তো সে কিছু বুঝতে না পেরে সে বলল যে কালো রঙের না, সে বললো সাদা রঙের। তো দুর্গা প্রতিমাটা ছিল আসলে কালো রঙের। তো যখন সেটা কাপড় থেকে খোলা হয় তখন দেখলো কি দুর্গার কালারটাও কিন্তু সাদা হয়ে গেছে। তো যার কারণে সে সত্য বলার কারণে তার আর কোনো বিচার হয়নি, তাকে ছাড়া দেওয়া হয়েছে এবং সে প্রতিমাটা নিয়ে আলিয়ার মন্দিরে স্থাপন করে। যে মন্দিরের পিছনে জোড়া পুকুর একটা আছে, সেটা হচ্ছে পাহাড় পর্যন্ত আসা কিন্তু পানির যে ইয়াটা সেটা কিন্তু কম হয়ে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে সেখানে ভরপুর পানি থাকে সবসময় জোড়া পুকুরে, আর এই পানি কখনোই শুকায় না। তো যদি কেউ ওই মন্দিরে যাও তাহলে হচ্ছে ঐতিহাসিক যে পটভূমিটা আছে সেটা পড়ে নিবা। ও আচ্ছা, ওখানে একটা বৌদ্ধ মন্দির আছে, রামসীতা মন্দির আছে, আর অদ্বৈত আশ্চর্য মন্দির একটা আছে। তো সেটাও দেখে নিবা, ঘুরে নিবা আর কি, সম্পূর্ণটা ভালো লাগবে। ওখানে পুজো শুরুই হয় হচ্ছে 12টা থেকে। তো এই জন্য আমরা প্রসাদ আনতে পারি নাই। তো এখন হচ্ছে মন্দির ভিজিটের পরে এখন ফেরার পাল্লা। তো আবার 6 নাম্বার ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম স্পিড বোটে। এই যে সবাই বসে আছি, আলু আমার কাছে, আর সবাই এখন একটি স্পিড বোটে বসে আছি, খুব ভালো লাগছে। গল্প করতেছিলাম সবাই মিলে আর চিপস খাচ্ছিলাম। চিপস মানে হচ্ছে যে তার একটা শান্তি, যে কোনো জায়গায় যাওয়ার জন্য, আমার জন্য আমি যেখানে যাই সেখানে চিপস থাকবেই আমার হাতে। তো বলতে বলতে চলে আসলাম হচ্ছে 6 নাম্বার ঘাট। এখন আমাদের হোটেলে যাওয়ার পালা। তো আবার টমটম নিলাম, হোটেলে যাচ্ছি। হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর সন্ধ্যাবেলা ফ্রেশ ট্রেশ হয়ে আবার রেডি হলাম, রেল স্টেশনে যাব কক্সবাজার। তো ওখানে যাওয়ার জন্য রেডি হচ্ছি সবাই। তো আমি ফার্স্টে রেডি হয়ে গেলাম, রেডি হওয়ার পরে ক্লিপ নিচ্ছিলাম আর সবাইকে বলতেছিলাম জলদি করো জলদি করো। তো রিক কোকের বোতল দেখে বলতেছে জামাল কুড়ো দাও, আমি তো জামাল কুড়ো নাচি। তারপর দিদি আসলো লুক দেখার জন্য, বলছে আমাকে ঠিক লাগতেছে। হ্যাঁ, তুমি অলওয়েজ পারফেক্ট। আর ভাগ্নেও রেডি হলো, সবারই প্রায় রেডি হওয়া শেষ। রুমের কি অবস্থা, সবাই শুধু রেডি হচ্ছে আর রেডি হচ্ছে। রুমের অবস্থা একদম যাতা। এতক্ষণ টাইম লাগার পরেও দিদি আবারও আয়না দেখতেছে যে তার আর কিছু দেওয়া যায় কিনা।
মানে এদের হচ্ছে কি সমস্যা কি জানে, রেডি হওয়ার পরও আরও দেখে যে রেডি আর কিছু বাকি আছে কিনা। তারপর চলে আসলাম রেল স্টেশন। যদিও দিনের বেলা আসলে খুব ভালো হতো, বাট আমরা আসছি প্রায় 8টা 8:30 বাজে। তো এখনও তেমনটা কাজ শেষ হয় নাই, কাজ অনেকটাই বাকি। যতটুকু করছে তার মধ্যে অবশ্য ভালোই লাগতেছিল। বিশেষ করে আমার সামনে যে ঝিনুকের কাজটা করা হয়েছে সেই জিনিসটা খুবই সুন্দর। ওখানে লাইট যখন দিবে তখন আরও বেশি সুন্দর লাগবে, ওই যে ক্যামেরাতে দেখা যাচ্ছে। তারপর এখন যাবো মেলায় যাবো শুটকি নেওয়ার জন্য। শুটকি কার কার ভালো লাগে? আমার তো দারুণ লাগে। শুটকি থাকলে আর কিছু থাকা লাগে না। শীতকালের জন্য বেস্ট। শুটকি মরিচ, শুটকি ভর্তা। অনেকে আবার শুটকি পছন্দ করে না, বাট কেন তা আমি জানি না। এখন নাস্তা করে নিব। নাস্তার জন্য চা আর পরোটা। আর বর্দ যেহেতু চা খায় না, সেজন্য সে ডাল ভাজি নিল আর রুটি। তো সবাই খেতে বসলাম। এইটাও বাসমতির একটা ব্রাঞ্চ। তো এই দেখো আলুর কি অবস্থা। আলু ইউটিউব নিয়ে হচ্ছে তার খাওয়া কমপ্লিট করে। ভাত খেতে বসলেও ইউটিউব, নাস্তা করতে বসলে ইউটিউব। বাট তাকে যখন জিজ্ঞেস করা হয় যে সে কি দেখতেছে, সে বলে টিকটিক দেখতেছে। সব দোষ টিকটকে। তারপর রাতে ডিনের আগে আমরা একটা কেক কাটতেছি। সেটা হচ্ছে কক্স ট্যুরে আসার জন্য একটা কেক। দাদার আমি ছবি তোলার জন্য ব্যস্ত ছিলাম, আর বাকিরা বসেছিল কখন কেক কাটবে। কেক কাটাকাটির পর্ব শেষ, সবাই খুবই টায়ার্ড, সেই জন্য কেউ যেতে চাচ্ছিল না খাওয়ার জন্য নিচে। তো আমাদের বলতেছিল যে খাবার নিয়ে আসার জন্য হোটেলে। সবার কি অবস্থা দেখেন, সবাই শুয়ে আছে যার যার রুমে শেষে। আর মা অসুস্থ হয়ে গেছে, মার প্রেশার, তারপর হচ্ছে ডায়াবেটিস বেড়ে গেছে। তো ভাবলাম যে আসলে হোটেলে খাওয়াটা উচিত হবে। তো খাওয়ার কিনতে যাচ্ছি আমরা দুজন। আলু তো দুষ্টামি কমে না। তো খাবার কেনার জন্য আমরা বাসমতির আরেকটা ব্রাঞ্চে গেছিলাম। তো ওখানে গিয়ে অর্ডার করলাম বিরিয়ানির জন্য, কারণ সবাই নাকি বিরিয়ানি খাবে। মাটন, কাচ্চি আর হচ্ছে চিকেন, এই 3 ধরনের খাবার অর্ডার দিলাম। আর হচ্ছে ওখানে পুডিং নাকি খুব ভালো, সেই জন্য পুডিং খেতে বসলাম 2 ভাই। পুডিংটা আসলে খুব মজা ছিল। তারপর হোটেলে আবার আসলাম খাবারগুলো নিয়ে। তারপর যার যার প্যাকেট টাকা দিলাম খাওয়ার জন্য। খাবারগুলো খুব ভালোই ছিল। আলু সে আবারও ইউটিউব নিয়ে বসছে, কারণ সে এখন খাবে। খাওয়া মানে ইউটিউব। তারপর আমিও খেতে বসবো এখন। কিন্তু টুইন এখন বসবে না, কারণ টুইন কার সাথে কথা বলছিল, আর দিদির প্রচণ্ড মাথা করছিল। সে অল্প খেয়ে আর বাকিটুকু খায়নি, পরে খাবে। তো বাবাও খাচ্ছিল, বাবা চিকেন খাচ্ছিল, আমি আর জয়ী হচ্ছে মাটন বিরিয়ানি নিয়েছিলাম। বৌদি হচ্ছে কাছে কাছে, বাকি সবাই হচ্ছে চিকেন বিরিয়ানি। তো আমার খাওয়া চলতেছে। বিরিয়ানি হচ্ছে আমার ফেভারিট খাওয়ার মধ্যে 2 নাম্বার। প্রথম হচ্ছে নুডলস 1 নাম্বার, তারপর হচ্ছে বিরিয়ানি। এই 2টা হলে আমার আর কিছু লাগে না।
খাওয়া দাওয়া শেষ করে এখন ঘুমাতে হবে। কাল আমরা যাব হিমছড়ি আর ইনানি বিচ, তারপর চিটংয়ের উদ্দেশ্যে রওনা দিব। আসসালামু আলাইকুম, নমস্কার জানিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর পরবর্তী পার্ট 3 নিয়ে শীঘ্রই তোমাদের সামনে আসছি। ততক্ষণ তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ, বাই।